আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। ভোট যাতে লুট না হয়ে যায় সতর্ক থাকতে ময়মনসিংহের সমাবেশে তারেক রহমানের আহ্বান। জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে বললেন জামায়াত আমির। নারীদের নিরাপত্তা নিশ্চিতে আবারও অঙ্গীকার। ভালো বেতন ও নিরাপদ চাকরির নামে রাশিয়া নিয়ে বাংলাদেশি তরুণদের পাঠানো হচ্ছে সামরিক শিবিরে, যুদ্ধ করতে বাধ্য করার অভিযোগ। এবং বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন না দেওয়ায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। মোস্তাফিজ ইস্যুতে সরব জামায়াত আমির। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আসন্ন নির্বাচনে মানুষের ভোট যেন লুট না হয় এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে 1971-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির দুর্নীতির কথা বলে তারা তো 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের অংশ ছিল, তখন কেন তারা পদত্যাগ করল না? এতেই প্রমাণিত হয় জামায়াত মিথ্যাচার করছে। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মনির হোসেনের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন রাহুল রায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দফা নির্বাচনী সমাবেশ ব্রহ্মপুত্র নদের শহর ময়মনসিংহে। আর এই দফায় বিভাগের অন্য কোনো জেলায় সমাবেশ নেই, তাই অন্য জেলা আর থানা থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েতে উত্তাল শহরের সার্কিট হাউস ময়দান। দীর্ঘ 2 দশক পর ময়মনসিংহের সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন বিকেল 4টার দিকে। কিছুক্ষণ পর জনসমুদ্রের সামনে বক্তব্য রাখেন তিনি। বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। 71 সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। একটি রাজনৈতিক দল বিএনপি দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির কারাগার থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। 4 জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার 24টি আসনের প্রার্থীও ছিলেন বিএনপি চেয়ারম্যানের মঞ্চে। কাকডাকা ভোরে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে শুধু ধানের শীষে ভোট দিতে বলেননি, নিজের ভোটের হিসাব বুঝে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে রাহুল রায়, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের 6ষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিনের শেষ অংশে দক্ষিণের জেলা বাগেরহাটে জামায়াতের আমির। শহরের খানজাহান আলী মাজার মাঠে তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী।
এর আগে দিনের প্রথমার্ধে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দেন জামাতের আমির। তখন ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন একটি অপশক্তি জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন গণভোটে হ্যাঁ পাশ হলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হ্যাঁ ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হ্যাঁ ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন ফ্যামিলি কার্ড আর নারীদের গায়ে হাত তোলা একসঙ্গে যায় না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে না। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর জামায়াতে ইসলামীর আমির যোগ দেন সাতক্ষীরা ও খুলনা জেলার জনসভায়। খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন জনসভায় নারীদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ জানান দিচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে শক্তিমাত্রা প্রদর্শনে তারা প্রস্তুত। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। তীব্র শীত ও তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 30 জনে দাঁড়িয়েছে। রেকর্ড তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তুষার ঝড়ে আক্রান্ত অধিকাংশ এলাকা। নিউ ইয়র্কের তুষার ঝড়ের পরিস্থিতি জানাচ্ছেন মাইনুল ইসলাম। এখনও তার প্রভাব রয়েছে কিছুটা হলেও, অর্থাৎ যদি দেখায় যে তুষারের এই যে ঝড়ের পরবর্তী যে সময় সেই কারণে এখনও তুষার আসছে। আমি রয়েছি এই মুহূর্তে নিউ ইয়র্কে। অন্যান্য স্টেটগুলোর আসলে আরও কী অবস্থা আসলে বর্তমানে তা আসলে এখান থেকে বোঝা মুশকিল। তবে আমার আশেপাশের যে চিত্র রয়েছে তার উপরে ভিত্তি করে হয়তো বুঝে নেওয়া যায় যে পুরো অন্যান্য অঙ্গরাজ্যগুলোর অবস্থা আসলে কেমন। বলছিলাম যে তুষার ঝড়ে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রতিটি বাসাবাড়ির সামনেই কিন্তু তুষারে ঘেরা, অর্থাৎ প্রায় পাহাড় সম তুষার যদি বলা চলে। কোথাও কোথাও গাড়ি পুরোটাই ঢেকে আছে। এবং যদি বলি যে এই যারা বাসায় থাকে অর্থাৎ আবাসিক এলাকাগুলোতে আসলে বাসার সামনে তুষার জমে থাকার কোনো সুযোগ নেই, অর্থাৎ খুব তাৎক্ষণিকভাবে এটি সরিয়ে ফেলতে হয়। এই যে তুষারপাতের ফলে রাস্তাঘাটগুলো প্রায় অচল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত ঠিক করার জন্য কাজ করছে এই সিটি কর্পোরেশন, অর্থাৎ বলি যে মেয়রের টিম যে রয়েছে তারা। এবং এই বরফ সরানোর জন্য যেই গাড়িগুলো ব্যবহার করা হয় আমরা দেখছি যে প্রতিনিয়তই সেই গাড়িগুলো মুভ করছে এবং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরছে, অর্থাৎ একটু আগেই দেখলেন যে আমার পেছনে যারা ডেলিভারিতে কাজ করে তারা ছুটছেন তাদের সাইকেলে করে। স্বাভাবিক যান চলাচল অর্থাৎ সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত যানবাহন নিয়েও বের হয়ে তুষার ঝড়ের পরবর্তীতে আসলে কিন্তু একটা ইফেক্ট থেকে যায়। সেই ইফেক্টটা আসলে ব্যতিক্রম, অর্থাৎ মানুষ অসুস্থ হয়। তো সুতরাং এই সুস্থ থাকার জন্য তাদের বাসায় থাকা এবং ওয়ার্ম থাকা সেই ব্যাপারটি তো রয়েছেই। এবং জরুরি যে কোনো অবস্থায় আসলে 911 বা 311-এ কল করার যেমন আহ্বান রয়েছে সিটি থেকে, তেমনি ফেডারেল গভর্নমেন্ট থেকেও রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে থেকেই বলেছিলেন যে যে কোনো সমস্যায় মানুষের পাশে তার সরকার রয়েছে এবং এই যে জরুরি সেবাগুলো রয়েছে সেগুলো নেয়ার জন্য বলা হয়েছে। যে ফ্লাইটগুলো ইতিমধ্যে বাতিল হয়েছে সে ফ্লাইটগুলো হয়তো ধীরে ধীরে চালু হবে। এছাড়া এই যে তুষারপাতের ফলে এই অঙ্গরাজ্যগুলোর যে পরিমাণ বলবো যে ক্ষতি হয়েছে, অর্থাৎ যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় আমরা বলছিলাম যে 5 লাখের উপরের বাড়ি বিচ্ছিন্ন ছিল, সেই বাড়িগুলোতে হয়তো বিদ্যুৎ যুক্ত করার যে কার্যক্রম সেটি আসলে
সম্পন্ন হবে। এবং ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলছে রাশিয়া। কাজের জন্য নেওয়া হলেও জোর করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের। মার্কিন সংবাদ মাধ্যম এপির অনুসন্ধানমূলক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে। পালিয়ে দেশে ফিরে আসা কয়েকজন জানিয়েছেন তাদের জোর করে সামরিক শিবিরে পাঠিয়ে যুদ্ধ করতে বাধ্য করা হতো। এবার আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। দারিদ্র্য থেকে বাঁচতে ও উন্নত জীবনের আশায় পরিবারের সর্বস্ব বিক্রি করে রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশের অনেক তরুণ। বৈধ ভিসায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। বলা হয়েছিল তেল কোম্পানিতে কিংবা নির্মাণ শ্রমিক হিসেবে ভালো বেতনে চাকরি পাবেন তারা। কিন্তু রাশিয়ার মস্কোতে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, পাঠানো হয় সামরিক প্রশিক্ষণ শিবিরে, আর সেখান থেকে সরাসরি যুদ্ধের ময়দানে। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে এপির অনুসন্ধানী প্রতিবেদনে। রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরের কয়েকজন তরুণের সঙ্গে কথা বলেছেন এপির একটি প্রতিনিধি দল। কীভাবে শুয়ে আমরা সামনে যাইতে হইব এগুলো শিখেছে। তারপর আমরা খোদানো এখানে গুলি পড়ছিল, এই রক্তটা কীভাবে বন্ধ করতে হইব, একটা প্লাস্টিকের ইয়ে দিয়েছিল, দড়ি ইয়ে দিয়েছিল, রাবারের একটা এটা ভাঙবো কীভাবে এক হাত দিয়ে, যেমন কি এত আপনার অসুস্থ হয়েছে এত কীভাবে ভাঙবেন এক হাতে, ওই সিস্টেমটা দেখাইছিল আর কি। ওইখানে কমান্ডার যে আমাদের ট্রেনিং দিয়েছিল না, ওরা বলতে তোরা তো ঠিকই নিয়ে এনেছিলাম, না পারলে সোয়ার দিত, লাথি দিত, যে শু ছিল না ওগুলো দিয়ে লাথি দিত। একইভাবে প্রতারিত মুন্সিগঞ্জের মোহন মিয়াজিও রাশিয়া থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি জানান তার সাথে হওয়া নির্মম সব ঘটনার কথা। এখানে একটা টর্চার সেল ছিল, ওইখানে তারা মুখে হিট করে বেশি, তারপরে বেলচাস এগুলো দিয়ে, মানে তার যেইভাবে যেই স্টাইলে মনে চায় ওই স্টাইলে মারার পরে উলঙ্গ করে তারপরে এই টর্চার সেলে বইরা রাখে, হাতে হ্যান্ডকাপ পরায় রাখে। তবে অধিকাংশই ফিরে আসতে পারেন না। এমন একজন নিখোঁজ সৈনিক লক্ষ্মীপুরের আসগর হোসেন। তার স্ত্রী সালমা আক্তার প্রতিদিন তার পথ চেয়ে বসে থাকলেও স্বামীর কোনো খোঁজ মেলে না। সবাই কান্নাকাটি করছে, কান্নাকাটি বাড়ি করতেছে যে এরকম এরকম আমাকে এগুলো করতেছে যে আমাদের দেশে ফিরাই আনো। তারপরে মার্চের 25 তারিখ থেকে পুরো আমার লগে যোগাযোগ বদ্ধ। আমি টাকাও চাই না, কিছু চাই না, শুধু সন্তানের বাবারে ফিরুচ্ছে। একই অবস্থা রাশিয়ায় গিয়ে নিখোঁজ হওয়া সাজ্জাদের। ড্রোন হামলাতে কিছু লোক আহত হয়েছে, আবার কেউ কেউ মারা গেছে। এই এর পরতনপরই আমি আর কোনো কথা শুনতেছি না। ঠিক কতজন বাংলাদেশি এখন রাশিয়ায় যুদ্ধে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এপি বলছে উন্নত জীবনের প্রত্যাশায় প্রায় 3000 তরুণ রাশিয়ায় গেছেন, যাদের অধিকাংশই বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে আছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। একের পর এক বিতর্কিত মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে চলছে আইস বিরোধী বিক্ষোভ। সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে আইসের এক ভয়াবহ দিক, তাদের প্রশিক্ষণের অন্দরমহল। এ নিয়ে থাকছে তাসফিয়া মুস্তাবার বিশ্লেষণ। গণতন্ত্র আর মানবাধিকারের দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রেই এখন ভয়, ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ। এর কেন্দ্রে রয়েছে একটি সংস্থা, আইস। এই সংস্থার দায়িত্ব অনিয়মিত অভিবাসী শনাক্ত ও গ্রেপ্তার, জাল কাগজপত্র ও মানব পাচার তদন্ত এবং আটক ব্যক্তিদের দেশ ছাড়া করা। কিন্তু আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে আইসের এক ভয়াবহ দিক, তাদের প্রশিক্ষণের ভয়াবহ অন্দরমহল। যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসে আইস এজেন্টদের গুলিতে সম্প্রতি নিহত হয়েছেন 37 বছর বয়সী অ্যালেক্স প্রেটি, যিনি পেশায় একজন আইসিইউ নার্স এবং যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক। ঘটনার ফলে শহর জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। এর আগে একই শহরে আইস এজেন্টের গুলিতে নিহত হন 37 বছর বয়সী রেনে নিকোল গুড। তিনি আইসের কার্যক্রম পর্যবেক্ষণকারী একজন আইনি পর্যবেক্ষক ছিলেন। এই হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তোলে, আইস আসলে কিভাবে কাজ করে। অনুসন্ধানী সাংবাদিক লীলা হাসানের হাতে আসা নথিতে দেখা যায় 2015 থেকে 2021 সালের মধ্যে আইস এজেন্টরা অন্তত 59 বার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।
এতে নিহত হন 23 জন, আহত হন 24 জন। গত 2 বছরেই আইস এজেন্টদের গুলিতে অন্তত 12 জন নিহত বা আহত হয়েছেন। তবু একটি ঘটনায়ও কোনো আইস এজেন্টের বিরুদ্ধে মামলা গঠন হয়নি। নথিতে দেখা যায় আইস এজেন্টদের শেখানো হয় নিজেদের যেন অপ্রয়োজনীয় ঝুঁকিতে না ফেলেন। প্রাণঘাতী বল প্রয়োগ কেবল শেষ অবলম্বন, এই ধারণা একটি মিথ। আইন কর্মকর্তাদের ন্যূনতম নয়, বরং বস্তুনিষ্ঠ যুক্তিসঙ্গত বল প্রয়োগ করতে বলে। সতর্ক বার্তা দেওয়া, ধাপে ধাপে বল প্রয়োগ, এসব নাকি কর্মকর্তার নিজের জন্য ঝুঁকিপূর্ণ। আর সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয়, প্রশিক্ষণে উত্তেজনা প্রশমনের কৌশল প্রায় অনুপস্থিত। আইস তাদের বল প্রয়োগ নীতিমালা কখনো প্রকাশ করে না, আইনে তা প্রকাশের কোনো বাধ্যবাধকতাও নেই। এই গোপনীয়তাই আইসকে জবাবদিহির বাইরে রাখে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, আইস কি আসলেই আইনের ঊর্ধ্বে? মানুষ এখন বলছে এটি আর শুধু অভিবাসনের প্রশ্ন নয়, এটি ক্ষমতার অপব্যবহার। আজ যুক্তরাষ্ট্রের সামনে প্রশ্ন একটাই, নিরাপত্তার নামে কতটা ক্ষমতা দেওয়া যায়, আর সেই ক্ষমতার সীমা নির্ধারণ করবে কে? এসব প্রশ্নের জবাব চেয়ে রাজপথে নেমেছে মানুষ। স্লোগান একটাই, আইসকে চলে যেতে হবে। আইসের বিরুদ্ধে ক্ষোভ এখন শুধু অভিবাসীদের নয়, এটি ছড়িয়ে পড়েছে পুরো সমাজে। বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে একদিকে প্রবাসীদের ব্যবসা যেমন চাঙ্গা হবে, তেমনি বাংলাদেশের রপ্তানি খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। কুয়েত থেকে জিসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশি হিমায়িত পণ্যের জন্য আবারও খুলে গেল কুয়েতের বাজার। পোলট্রির মাংস, মাংসজাত দ্রব্য এবং ডিম সহ হিমায়িত পণ্য আমদানির উপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই ঘোষণার পর কুয়েতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশার আলো। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কুয়েতের বাজারে বাংলাদেশি হিমায়িত পণ্যের রপ্তানি পুনরায় সক্রিয় হবে বলে মনে করছেন তারা। প্রায় 4 বছর যাবৎ বাংলাদেশ থেকে মুরগি, ডিম, মাংস জাতীয় আমরা আমদানি করতে পারি নাই। এখন নতুন করে সরকার আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। কুয়েতে আমাদের মাংস, বাংলাদেশের মাংস অনেক চাহিদা রয়েছে, যেহেতু সরকার অনুমতি দিয়েছে আমাদের এখানে কুয়েতে মাংস আসা যাবে। আপনারা যদি যারা এক্সপোর্ট করেন মাংস, যদি ভালো মানের মাংস পাঠান, আমরা এখানে মার্কেট করতে পারবো। এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বিজনেসটা আবার স্টার্ট করতে পারবো এখানে, এবং এটা থেকে বাংলাদেশ যেমন প্রফিটেবল হবে, পাশাপাশি আমরা যারা এখানে কমিউনিটি যারা বিজনেস করতে চান যারা, তারাও এখানে একটা আপনার ভালো একটা অবস্থান করতে পারবে। ব্যবসায়ীরা মনে করছেন এই সুযোগ কাজে লাগাতে পারলে লাভবান হবেন প্রবাসী ব্যবসায়ীরা। পাশাপাশি রপ্তানি আয় বাড়ার মাধ্যমেও উপকৃত হবে বাংলাদেশ সরকারও। তবে কুয়েত সরকারের নির্ধারিত গুণগত মান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশ সবকিছু ভালো আছে ঠিকই, কিন্তু প্যাকিংটার জন্য অনেক সময় অন্য বিদেশিদেরকে আমরা এই পণ্যগুলোকে খাওয়াইতে পারি না বা তাদেরকে আমাদের গ্রাহক বানাইতে পারি না। আমি আশা করব যারা ইম্পোর্ট করেন, ইভেন মি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের তরফ থেকে আমি আমার যত ব্যবসায়ী ভাইরা আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এখন ইম্পোর্ট করতে চাচ্ছেন। দোয়ার খোলা এবং ভালো আমাদের জন্য। ব্যবসায়ীদের প্রত্যাশা, কুয়েত সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আগের মতো কোনো ধরনের ভেজাল বা অনিয়ম যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান প্রবাসীদের। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। IGCSE পরীক্ষায় টপ অব দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার 4 শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্কলারশিপ, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসী কমিউনিটির মধ্যে ছিল উৎসবের আমেজ। জেদ্দা থেকে রিপোর্ট করছেন এমওয়ে আলাউদ্দিন।
আনন্দ উৎসব ও বর্ণিল আলোকসাজে সজ্জিত জেদ্দা প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। লন্ডনের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর অধীনে IGCSE পরীক্ষায় টপ অফ দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে উত্তীর্ণ হন 4 জন শিক্ষার্থী। I really want to start off by thanking my parents, obviously my parents, my friends, my teachers, everyone that helped me come through to this point. And of course, for myself in the future, I really want to be an engineer. My name is Abdul Hadi and I'm from Sri Lanka. I'm studying in Bangladesh International School, Jeddah. I'm here today because of my parents. They helped me throughout my IGCSE. This is a memorable night, and the most thanks goes to parents and our school's board member, which was the strongest backbone of our IG celebration. সন্তানদের এই গৌরব অর্জনে উৎফুল্ল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের দেশি বিদেশি অভিভাবকরা। প্রথমেই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের এই সন্তানদেরকে এই সমস্ত ভালো উন্নত মানের স্কুলে পড়ালেখা করাইতে পারছি এবং এদেরকে ঘোড়ায় তুলতে পারছি এবং আজকে পড়ালেখার এক পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছেছে। অ্যাজ এ ফাদার হিসাবে আমি আমার বাচ্চাদেরকে যে শ্রমটা দিলাম সৌদি আরবে, আলহামদুলিল্লাহ কষ্ট করি তাদের পড়াশোনার জন্য, ভালো স্কুলে পড়াবার জন্য চেষ্টা করি। তারাও মাশাআল্লাহ ভালো রেজাল্ট করছে, এতে আমি গর্বিত। টপ অফ দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এবং IGCSE পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। চেয়ারম্যান আব্দুল নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ মতিউর রহমান খান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম মিনিস্টার খন্দকার সিরাজুস সালেকিন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান, পরিচালক প্রশাসন ডক্টর শেখ মিজানুর রহমান, অর্থ ও শিক্ষা বিভাগের পরিচালক সুমনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসুলেটের প্রথম সচিব নাজমুল হাসান ও পরিচালক অর্থ মোহাম্মদ আরিফ খান। আমাদের 4 জন IGCSE-র স্টুডেন্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ছিলেন। আমরা স্কুলের পক্ষ থেকে এবার প্রথম SMC আমরা ডিক্লেয়ার করেছি যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকবে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয় আসলে 3টি ক্যাটাগরিতে, একটি হলো যে টপ অফ দ্য ওয়ার্ল্ড, আরেকটা হলো টপ ইন দ্য কান্ট্রি, আরেকটা হলো টপ ইন দ্য রিজিয়ন। সেক্ষেত্রে আমাদের অনাগত IGCSE এক্সামিনে যারা টপ ইন দ্য ওয়ার্ল্ড করবে তাদেরকে 75% এবং যারা টপ ইন দ্য কান্ট্রি হবে তাদের জন্য 50% এবং যারা টপ ইন দ্য রিজিয়ন হবে তাদের জন্য 25% স্কলারশিপ স্কুল থেকে আমরা নেক্সট AS এবং A লেভেলের জন্য প্রোভাইড করব। সেটা এবারে যারা রেজাল্ট করেছে তাদের জন্য প্রযোজ্য হবে। আনন্দ উচ্ছ্বাসে ভরপুর এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা যে এই আগামী দিনের যে জেনারেশন তৈরি হচ্ছে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন দেশ থেকে বহির্বিশ্বে। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে MY আলাউদ্দিন। ওমানে গ্লোবাল মানি এক্সচেঞ্জ কোম্পানি চালু করেছে গ্লোবাল পে ওমান মোবাইল অ্যাপ। টেক মাহিন্দ্রার একটি সহযোগী প্রতিষ্ঠান কমভিভার কারিগরি সহযোগিতায় এই অ্যাপটি পরিচালিত হবে। অ্যাপটি চালু করার লক্ষ্যে মাস্কাটের শেরাটন হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক ঘরে বা কর্মস্থল থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজ দেশে রেমিট্যান্স বা বিশ্বের যে কোনো দেশে আর্থিক লেনদেন করতে পারবেন বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গ্লোবাল মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ সুলাইমান আব্দুল মালিক আবদুল্লাহ আল খলিলি বলেন, এই অ্যাপ নিরাপদ ও দক্ষভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক পেমেন্ট লেনদেনের সুবিধা প্রদান করবে। সংবাদ সম্মেলনে ছিলেন গ্লোবাল মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ সুলাইমান আব্দুল মালিক আবদুল্লাহ আল খলিলি, কমভিভার CEO রাজেশ চান্দিরামানি সহ কর্মকর্তারা। ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে রেমিটেন্স খুব দ্রুত এবং নিশ্চিতভাবে আপনার রেমিটেন্স আপনার ঘরে পৌঁছে যাবে। দ্রুততার সাথে আপনার টাকা পৌঁছাবে, সবচেয়ে ভালো রেট পাবেন, সার্ভিসের ক্ষেত্রে 24/7 আপনি সার্ভিস পাবেন। বাংলাদেশ সরকার প্রদত্ত প্রবাসী সম্মাননা 2025 প্রাপ্তদেরকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রিকলেনের দর্পণ মিডিয়া সেন্টারে এই সংবর্ধনার সভাপতিত্ব করেন শাহ মুনিম।
সলিসিটর এম ইয়াউর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম, বিশেষ অতিথি বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, বিবিসিসিআই এর পরিচালক শাহনুর খান, সাবেক স্পিকার আহবাব হোসেন ও অন্যরা। পরে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ পর্তুগাল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল ও নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, ৫ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের কারণে জাতির সামনে হক ও বাতিলের প্রকৃত পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, যা সবার জন্য একটি সাময়িক বিজয়ের বার্তা বহন করে। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র নেতারা বক্তৃতা করেন। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে না দেওয়া ক্রিকেটের প্রতি চরম অপমান বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। সাতক্ষীরায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের টি-20 বিশ্বকাপের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড না দেওয়ার ব্যাখ্যা চেয়েছে বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন সানিয়াত তন্ময়। দেশের ক্রিকেট পাড়ায় চলমান উত্তেজনা শুরু হয় মোস্তাফিজকে দিয়ে। এ বিষয়ে সরব দেশের রাজনৈতিক অঙ্গনও। একটা ছেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত। এই ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। বাংলাদেশি গণমাধ্যমের জন্য কোনো অ্যাক্রিডিটেশন কার্ডও ইস্যু না করায় আইসিসির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এই বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, বিষয়টি আইসিসির অভ্যন্তরীণ হলেও এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদিও আইসিসি বিষয়টি নিয়ে কাজ করছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। সানিয়াত তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রবাসে দেশের ক্রিকেট সংস্কৃতিকে এগিয়ে নিতে এবং কৃতি ক্রিকেটারদের উৎসাহিত করতে বাহরাইনে বাংলাদেশের এক্সপ্যাট্রিয়েট ক্রিকেট এক্সিলেন্স নাইট হয়েছে। জমকালো এই আয়োজনে উন্মোচন করা হয়েছে বিডি রয়্যালস ক্রিকেট দলের নতুন জার্সি। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা প্রবাসে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। বাহরাইন থেকে নাজির আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। মরুর দেশ বাহরাইনের বুকে এক টুকরো বাংলাদেশ উপলক্ষ ক্রিকেট আর প্রবাসীদের মিলন মেলা। বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল বিডি রয়্যালস ক্রিকেট দলের জার্সি উন্মোচন। প্রতিবারের মতো এবারও বাহরাইন ক্রিকেট ফেডারেশনের KHK লিগ ডিভিশন সি 2026 সিজনে অংশ নিতে যাচ্ছে দলটি। সংগঠনের সভাপতি নাজির আহমদের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সজীব বজলুর রশিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল হোসেন সৌরভ। অনুষ্ঠানে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিউদ্দিন সিআইপি, মোতালেব আব্দুল বারী মোল্লা, সাজ্জাদ মোহাম্মদ, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম নূর, আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইমন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন বিডি রয়্যালসের এই যাত্রা বাহরাইনের মাটিতে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে। শেষে আয়োজকদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভোট যাতে লুট না হয়ে যায় সতর্ক থাকতে ময়মনসিংহের সমাবেশে তারেক রহমানের আহ্বান, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে বললেন জামায়াত আমির, নারীদের নিরাপত্তা নিশ্চিতে আবারও অঙ্গীকার। ভালো বেতন ও নিরাপদ চাকরির নামে রাশিয়া নিয়ে বাংলাদেশি তরুণদের পাঠানো হচ্ছে সামরিক শিবিরে, যুদ্ধ করতে বাধ্য করার অভিযোগ। এবং বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন না দেওয়ায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি, মোস্তাফিজ ইস্যুতে সরব জামায়াত আমির। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রভাব সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।